বাইরে দাঁড়িয়ে সবটা শুনলো সংগ্রাম। ভেতরে আসতে চেয়েছিল, আসলো না। বাইরে থেকে আবারও বড় বড় পা ফেলে চলে গেল নিচে। শ্যামার সাথে সন্ধ্যা পর্যন্ত সময় কাটালো ফুলি। সন্ধ্যায় সংগ্রাম আসলো ঘরে। আহাত অন্দরের বাইরে দাঁড়িয়ে আছে। পরপুরুষের ভেতরে প্রবেশ নিষিদ্ধ। ফুলিকে নিয়ে সে চলে যাবে এখন। ফুলিকে কাছছাড়া করতে চাইছে না শ্যামা। বাচ্চাদের মতো ফুলির জামার অংশ খামচে ধরে আটকে রেখেছে। সংগ্রামের সামনে বলতেও পারছে না কিছু, শুধু তাকিয়ে আছে নিরীহ চোখে। ফুলি সবটা বুঝে নিচু স্বরে বলে, আমি আবার আসমু শ্যামা, আইসাই। তুই তো জানিস আমার শরীর ভালো না, ফের আইমু আমি। শ্যামা ঠোঁট উল্টে ছেড়ে দিল ফুলিকে। ফুলিও কথা না বাড়িয়ে মাথা নিচু করে বেরিয়ে আসার জন্য পা বাড়ালো। একটু থেমে পেছন ফিরে চেয়ে দেখলো শ্যামাকে। সংগ্রাম স্থির নিরেটভাবে দাঁড়িয়ে আছে। ফুলি মাথা নুয়ে গলা খাদে নামিয়ে বলল, শ্যামাকে দেখা রাখেন ছোট জমিদার। ওই কোনো দিন কারো যত্ন ভালোবাসা পাই নাই। ওর একটু যত্ন কইরা আঁকলে রাখেন সবসময়। অনেক কষ্ট করছে ও জীবনে, আর কষ্ট পাইতে দিন না। বলেই এক মুহূর্ত ব্যয় না করে বেরিয়ে গেল ফুলি। নিচে আহাত দাঁড়িয়ে আছে। শ্যামা চঞ্চল পায়ে গিয়ে দাঁড়ালো বারান্দায়। উপর থেকে নিচটা সম্পূর্ণ বোঝা যায়। জমিদার বাড়ির বিশাল অলংকৃত গেট পেরিয়ে জিপে করে আহাদের সাথে চলে গেল ফুলি। সন্ধ্যার আবছা আলোয় অদূর পর্যন্ত ওদের যাওয়ার পানে চেয়ে থাকলো শ্যামা। ঠান্ডা লাগছে। শিরশির বাতাসে আরও বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। শ্যামার কাছে কোনো ভারী কাপড় নেই, পরনে শুধু একটা শাড়ি, সেটাই গায়ের মধ্যে জড়িয়ে রেখেছে ও। সংগ্রাম ঘরে আছে, এটা ভেবে ঘরের দিকে আর পা বাড়ালো না শ্যামা। ঠান্ডায় দাঁত চেপে ঠায় দাঁড়িয়ে রইল বারান্দায়। ঝিঝি পোকারা এক নাগাড়ে ডেকে যাচ্ছে। এই বারান্দা থেকে জমিদার বাড়ির মেইন দরজা আর বাগান ছাড়া ওদিকের আর তেমন কিছুই দেখা যায় না। শ্যামা অন্ধকারে এদিক ওদিক তাকাচ্ছে। মশা ভনভন করছে আশেপাশে। আড়ষ্টতায় ঘরে যাওয়ার সাহস কুলাচ্ছে না শ্যামার। শাড়ির আঁচল ভালোভাবে জড়িয়ে বারান্দার কিনার ঘষে দাঁড়িয়ে আছে। অন্ধকারে কোনো একদিকে স্থির দৃষ্টি বজায় রেখেছে। হঠাৎ পেছন থেকে কেউ একটা উষ্ণ শাল জড়িয়ে দিল শ্যামার গায়ে। আকস্মাৎ পেছন ফিরল শ্যামা। সংগ্রাম শাল জড়িয়ে দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সংগ্রামকে দেখে চোখ নামিয়ে মাথা নিচু করে নিল শ্যামা। গায়ের শালটা সিল্কে পড়ে যেতে নিলে সেটাকে দুহাতে ধরে আটকালো, ভালোভাবে জড়িয়ে নিল গায়ে। শাল থেকে মন মাতানো পুরুষালী সেই কড়া আতরের ঘ্রাণ ভেসে আসছে। শ্যামা চোখ বন্ধ করে নিল আতরের ঘ্রাণে। অদ্ভুত অনুভূতি জাগলো শ্যামার কোমল হৃদয়ের কোণে। ঠান্ডা লাগছে না মেয়ে? এখানে এইভাবে ঠান্ডায় মশার রাজ্যে দাঁড়িয়েছো কেন? সহসা চোখ খুলল শ্যামা। সামনে তাকাতেই চোখাচোখি হলো সংগ্রামের সাথে। সংগ্রাম বরাবরই তীক্ষ্ণ চোখা, সরু দৃষ্টিতে চেয়ে থাকে সব সময়। শ্যামা গলা ভেজালো ঢোক গিলে। শ্যামার উত্তর না পেয়ে সংগ্রাম আরো সরু চোখে চাইলো। স্বাভাবিক কণ্ঠে বলল, মশার থেকে আমি উত্তম আছি। ঘরে এসো, কেউ একজন অপেক্ষা করছে তোমার জন্য। শ্যামা প্রশ্নসূচক নয়নে তাকালো এবার। সংগ্রাম বাঁকা হেসে সোজাসুজি শ্যামার হাত ধরল, টেনে নিয়ে আসলো ঘরে। শ্যামাও বাধাহীন পায়ে এগিয়ে আসলো পিছু পিছু। ঘরে কেউ নেই, ওরা দুজন ব্যথিত, কোনো মানুষের অস্তিত্ব নেই। দরজা চাপানো। শ্যামা ভ্রু কুঁচকে তাকালো সংগ্রামের দিকে। সংগ্রাম ভ্রু উঁচিয়ে চোখ দিয়ে কিছু একটা ইশারা করলো। ইশারা অনুযায়ী শ্যামা তাকালো সেদিকে। নরম গদির উপর গুটিসুটি মেরে বসে আছে সাদা একটা খরগোশ। শ্যামা অবিশ্বাস্য চোখে চাইল খরগোশটার দিকে। মুহূর্তেই সংগ্রামের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে দৌড়ে গিয়ে কোলে জড়িয়ে নিল ওকে। মুখে ফুটলো উচ্ছ্বাসিত হাসি। দুহাতে খরগোশটাকে আঁকড়ে বুকে জড়ালো, চুমু খেলো কয়েক দফা। এদিকে সংগ্রাম বিমোহিত চোখে চেয়ে আছে শ্যামার দিকে। চোখের পলক ফেলতেও ভুলে গেছে যেন। এই প্রথম শ্যামার মুখে হাসি দেখল সে। পাতলা গোলাপি অধরের রিনঝিনে হাসি মুগ্ধ করলো সংগ্রামকে। শ্যামা প্রফুল্ল কণ্ঠে সংগ্রামকে শুধালো, এটা কই পাইলেন আপনি? ফুলি নিয়ে এসেছে আসার সময়, এতক্ষণ আমার কাছেই ছিল। আগে দিলেন না কেন আমারে? শ্যামার কণ্ঠে খানিক অভিমানী সুর বাজলো। সংগ্রাম এগোতে এগোতে বলল, আগে এমনি দেয়নি, আটকে রেখেছিলাম নিজের কাছে। এখন আর আটকে রাখতে পারলাম না, তাই নিয়ে আসলাম তোমার কাছে। কাজ ছিল তোমার কাছে আসার জন্য। সংগ্রামের রসিক স্বরে ফিক করে একটু হাসলো শ্যামা।
হাত বুলিয়ে দিতে লাগলো গোলুর গায়ে। সংগ্রাম এগিয়ে গিয়ে বসলো একপাশে, স্নিগ্ধ কোমল স্বরে বলল, আরে বাহ, হাসতেও পারো তুমি, জানতাম না তো। কিন্তু তোমার ঠোঁটে হাসিটা কিন্তু বেশ ভালোই শোভা পায়। তোমার হাসি চোখেও ফুটে ওঠে। তোমার চোখে কান্নার ভয় মানায় না, মানায় হাসি। হাসলে কিন্তু ভালোই লাগে তোমায়। সহসা চুপসে গেল শ্যামা, হাসিটুকু নিমেষে গায়েব হয়ে গেল। সংগ্রাম মুচকি হাসলো, এবার হাত বাড়িয়ে গোলুর গায়ে হাত রাখলো, মেকি স্বরে বলল, কি রে, মাকে পেয়ে শান্ত হয়ে গেলে যে? বাবার কাছে থাকতে ইচ্ছে করছিল না বুঝে? শ্যামা কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, মানে ওর বাবা মা কেডায়? কেন, তুমি আর আমি ভুলে গেলে? আমার কারণেই ওকে পেয়েছিলে তুমি, আর ওর কারণে আমি তোমায়। তবে একটা খরগোশের মা হওয়ার থেকে মানুষের মা হওয়া কিন্তু বেশি সৌভাগ্যের। আমি কিন্তু বাবা হতে রাজি। শ্যামা হতভম্ব হয়ে চোখ গোল গোল করে চাইলো, শুকনো কাশি দিয়ে উঠল তৎক্ষণাৎ। সংগ্রাম চোখ ফিরিয়ে ঠোঁট কামড়ে হাসছে। দরজায় টোকা পড়তেই কাশি বন্ধ হয়ে যায় শ্যামার। দুজনেই চকিতে তাকায় দরজার দিকে। শবনম এসেছে খাবার নিয়ে। শ্যামা নিচে নামেনি আর। আতিয়া বেগম বারণ করেছেন নিচে যেতে। সালেহার রাগ না কমা অবধি শ্যামাকে আগলে রাখার দায়িত্ব তাদের। নিচে গেলেই সালেহা আর লতিফা মিলে যে কোনো বিপত্তি বাধাবে, তাই শ্যামাকে নিচে যেতে দেওয়া হয়নি আর। আতিয়া বেগম ওর খাবার উপরে পাঠিয়ে দিয়েছেন। শবনমের সাথে পুচকে একটা বাচ্চাও এসেছে। ছোট ছোট দুপায়ে ধপধপ করে হাঁটতে হাঁটতে ঘরে ঢুকলো সে। ও সৈকত, শবনম আর জুনায়েদের ছেলে। বয়স সবেমাত্র 1.5 বছর, হাঁটা শিখেছে কেবল। সৈকত সংগ্রামকে দেখে বাবা বাবা বলে দৌড়ে গেল ওর কাছে। সংগ্রাম কোলে নিল ওকে, দুগালে চুমু খেলো শব্দ করে। শবনম খাবারের প্লেট রাখতে রাখতে রসিক স্বরে বলল, আরে ভাই, তুমি তো দেখছি একেবারেই বদলে গেছো। বউকে কাজ ছাড়া করছোই না দেখি। বউ ছাড়া থাকতে ইচ্ছে করছে না বুঝি? এই সময় তো তোমায় বাড়িতে থাকার কথা না। আজ ঘুরতে যাবে না গ্রামে? রোজ তো যাও। সংগ্রাম গলা ছেড়ে খানিক আমতা আমতা করতে করতে বলল, আজ না হয় নাই গেলাম, আর এমনি তো আজ যেতে ইচ্ছা করছে না ভাবি। বলেই সৈকতকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। শবনম মুচকি হাসলো ওর যাওয়ার পানে তাকিয়ে। তারপর বসলো শ্যামার পাশে, কোলে খরগোশটাকে দেখে নিচু স্বরে শুধালো, এটা তোমার পোষা? হুম। খুব সুন্দর। কিন্তু ভাই তো এসব প্রাণী পছন্দ করে না, বিরক্ত হয় এসব দেখলে। শ্যামা চকিতে তাকালো। শবনম হেসে বলল, ভাইয়ের কি কি পছন্দ অপছন্দ ধীরে ধীরে জেনে যাবে তুমি। অনেক কিছুই পছন্দ করে না ভাই। অনেক অভ্যাস আছে ওর, বদ অভ্যাসও আছে অনেক। এই যেমন প্রত্যেক রাতে জিপ নিয়ে টোটো করে ঘুরে বেড়াবে গ্রামে। কখন বাড়িতে ফেরে কে জানে, মাঝে মাঝে তো ফেরেই না। রাতের খাবার তো কখনোই খায় না সবার সাথে। আজ তুমি আছো তাই আর কি গেল না, হয়তো এই সময় তাকে খুঁজেই পাওয়া যায় না জমিদার গণ্ডিতে। তোমার স্বামীর পছন্দ অপছন্দ জানা প্রয়োজন তোমার। ভাইয়ের পছন্দ অপছন্দ সব কিছু সম্পর্কে ভালো মতো জানি না আমি, তবে বালা জানি, ও তোমায় সবটা বুঝিয়ে দেবে। শ্যামা ক্ষীণ স্বরে শুধালো, বালাকে? ও তুমি তো জানো না, বালা আসেনি তোমার সাথে দেখা করতে। শ্যামা মাথা নাড়ালো দুদিকে। শবনম বলল, ও ও আসলে সুরবালা, আমার ননদ। ভাইয়ের বিষয়ে সব কিছুই ওর ভালো জানে। আগে সব সময় খেয়াল রাখতো ভাইয়ের, এখন তো তুমি এসে গেছো, এখন এটা তোমার দায়িত্ব। ও তোমায় বুঝিয়ে দেবে সবটা। আসলে কাল রাত থেকে ও বলছিল মাথা যন্ত্রণা করছে ওর। আজও সারাদিন ঘর থেকে বের হয়নি, তাই হয়তো আসতে পারেনি। আচ্ছা। শ্যামার ছোট্ট কথায় শবনম শ্যামার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। মোলায়েম কণ্ঠে বলল, জমিদার বাড়ির একমাত্র বউ তুমি। জমিদার বাড়িতে দাদি যান ব্যতীত অন্য কেউ এই রকম আঞ্চলিক ভাষায় কথা বলে না। তিনি আগের মানুষ, তাই আঞ্চলিকতা ছাড়তে পারেনি। শুধু জমিদার বাড়িতে নয়, এই জমিদারের পুরো গ্রামে কেউ আঞ্চলিক ভাষায় কথা বলে না। তোমার মুখে আঞ্চলিকতা মানায় না। ভবিষ্যৎ জমিদার গিন্নি তুমি, এখন থেকে শুদ্ধ বাক্যে কথা বলবে, শুদ্ধ ভাষায় আয়ত্ত করবে, বুঝলে? শ্যামা ঘাড় কাত হয়ে সম্মতি দিল। আচ্ছা। হুম। আচ্ছা। মুচকি হাসলো শবনম। দরজার বাইরে পুরুষালী গলা খাকারির শব্দে চমকে উঠল দুজনে। জুনায়েদের গলা। বুঝতে বাকি রইল না শবনমের। সে ইঙ্গিতে ডাকছে শবনমকে। শবনম শ্যামার দিকে চেয়ে বলল, একা থাকতে পারবে ঘরে, ভয় করবে না? পারবো। না মানে পারবো। তাহলে একটু বসো, খেয়ে নাও আপাতত, ভাই আসবে একটু পর।
শবনম ঘর থেকে বেরিয়ে যেতেই গলুইকে পাশে রেখে শ্যামা তড়িঘড়ি করে খেয়ে নিল। অজু করে এসে নামাজ পড়ে নিল। সংগ্রাম আসেনি এখনো। শ্যামার বুক ঢিপ ঢিপ করছে। ও আসার আগে ঘুমিয়ে যেতে চায় শ্যামা। খাটের সোজা বরাবর টেবিলের পাশে একটা বড় আরাম কেদারা আছে, শ্যামার শোয়ার জন্য একদম উপযুক্ত। খাটের উপর থেকে চাদরটা নিয়ে সেই আরাম কেদারায় গুটিয়ে শুয়ে পড়ে শ্যামা। পুরো শরীর ঢেকে নেয় চাদরে। শোয়ার জন্য অল্প জায়গা হলেই চলে ওর। শ্যামার ফিনফিনে পাতলা শরীর তলিয়ে যায় আরাম কেদারায়। অস্বস্তি নিয়েই চোখ খিচে বন্ধ করে নেয় শ্যামা। এমনিতেই সন্ধ্যা হতে ঘুমানোর অভ্যাস, তাতে আজ অনেকটা দেরি হয়ে গেছে। শোয়ার সাথে ঘুমে বিভোর হয়ে যায় শ্যামা। তলিয়ে যায় অতল ঘুমের সাগরে। মাথা থেকে পা অবধি ঢেকে রেখেছে কম্বলে। অনেকটা সময় পর সংগ্রাম ঘরে আসে। এতক্ষণ ছাদে ছিল। ঘরে এসে প্রথমেই চোখ যায় খাটের দিকে। খাটের উপর নেই শ্যামা। আশেপাশে তাকায়, কোথাও নেই। ভ্রু কুঁচকে আসে সংগ্রামের। আচমকা নজর যায় টেবিলের পাশের হাতল চেয়ারের দিকে। চাদর মুড়ি দিয়ে গুটিয়ে আছে শ্যামা। চাদরের ফাঁক গলিয়ে একটা হাত বাইরে বেরিয়ে এসেছে। শ্যামাকে এভাবে দেখে কুঁচকানো ভ্রু আরও বেশি নেত্রোদয় নিকট কুঁচকে আসে তার। গটগট পায়ে এগিয়ে যায় শ্যামার কাছে। সম্মুখ বরাবর হাঁটু মুড়ে বসে। হাত এগিয়ে মুখের কাছ থেকে সরিয়ে দেয় চাদর। অমনি ভ্রুযুগল শিথিল হয়ে আসে ওর। শ্যামার ঘুমে বিভোর শিশুসুলভ নিষ্পাপ শ্যামলা মুখশ্রীর পানির চেয়ে নিষ্ক্রিয় হয়ে আসে সংগ্রামের দৃষ্টি। শোয়ার ফলে খোপা খুলে লম্বা লম্বা চুলগুলো এলোমেলো হয়ে গেছে শ্যামার। মুখের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে চুলগুলো। মুহূর্তের পর মুহূর্ত একইভাবে অপ্রতিভ দৃষ্টিতে শ্যামার পানে চেয়ে থাকলো সংগ্রাম। তাকিয়ে থেকেই বসলো মেঝেতে। হাত বাড়িয়ে সরিয়ে দিল মুখের উপর ছড়িয়ে থাকা চুলগুলো। শ্যামা নড়ে উঠল একটু। ঘুমের ঘোরেই পাশ ফিরতে চাইল। ছোট্ট কেদারায় জায়গার সংকুলানে ঠিকমতো নড়তেও পারছে না। ঘুমের মাঝেই চোখ মুখ কুঁচকাল সে। সংগ্রাম চেয়ে থেকেই মুচকি হাসলো। উঠে দাঁড়ালো এবার। আলতো হাতে একটা নিয়ে শ্যামার পাতলা শরীরটাকে তুলে নিল নিজের আয়ত্তে। নড়ে চড়ে উঠে সংগ্রামের গলা জড়িয়ে ধরল শ্যামা। মাথা রাখলো প্রশস্ত বুকে। সংগ্রাম অতি যত্ন সহকারে শ্যামাকে খাটে শুয়ে দিল। চাদর টেনে দিল গায়ে। ঠোঁট এগিয়ে আলতো ছুঁয়ে দিল শ্যামার কপাল। নিজে ঘুরে এসে শুয়ে পড়ল পাশে। সকালের আজান কানে আসতে ঘুম ছুটে যায় শ্যামার। কিছুক্ষণ চোখ বন্ধ রেখে পিটপিট করে চোখ মেলে তাকায়। আড়মোড়া ভেঙে উঠে বসে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। হাত খোপা করে নেয় সেগুলো। হাঁটুতে মাথা রেখে চোখ বন্ধ করে থাকে আরও কিছুক্ষণ। নামাজের ধ্যান মাথায় আসতেই চোখ খোলে এক ঝটকায়। চোখ খুলতেই আরও বড় ঝটকা খায়। ও খাটে এলো কী করে? কাল তো এখানে শোয়নি। শ্যামা নিজেকে দেখলো ভালো করে। পাশ ফিরল এবার। সংগ্রাম উবু হয়ে শুয়ে আছে, গলা অবধি চাদর টানা। তবদা খেলো শ্যামা। শুকনো গলায় ঢোক গিলল। ঘুমে বিভোর হয়ে আছে সংগ্রাম। ঘুম কাতুরে মুখটা মলিন দেখাচ্ছে। শ্যামা চোখ সরিয়ে হুট করে নেমে পড়ল খাট থেকে। এলোমেলো শাড়ি ঠিক করে ছুটে গেল গোসলখানার দিকে। অজু করে এসে নামাজ পড়ে নিল। সংগ্রাম হয়তো নামাজ পড়ে না, শ্যামা পড়তে দেখেনি। সংগ্রামকে ডাকতে গিয়েও ডাকলো না সে। সংগ্রামের ঘুমন্ত মুখ পানে চেয়েই পুরো শরীরে শিহরণ খেলে গেল শ্যামার। ধরফর করে উঠল কেমন হৃদয়। শ্যামার তাকিয়ে থাকার মাঝেই সংগ্রামের ঘুম জড়ানো হাসকি স্বর ভেসে আসলো। এভাবে আমার ঘুমের সুযোগ নিয়ে তাকিয়ে থেকো না মেয়ে, নজর লেগে যাবে তো আমার। শ্যামা আকস্মাৎ চমকে উঠল। চোখ বড় বড় করে চাইল সংগ্রামের দিকে। এখনো চোখ দুটো বোঝা ওর, নড়চড় নেই একটুও। চোখ বন্ধ অবস্থায় কি করে বুঝলো যে শ্যামা চেয়ে আছে ওর দিকে? শ্যামা মাথা হেলিয়ে আরও একটু ভালো করে দেখার চেষ্টা করলো। আকস্মিক উঠে বসলো সংগ্রাম। তড়িঘড়ি করে হকচকিয়ে পিছিয়ে এলো শ্যামা। এক হাত বুকে রেখে শ্বাস টানলো জোরে। ঢোক গিলে গলা ভিজিয়ে নিল। ঘুম ঘুম চোখে পিটপিট করে সরু নেত্রে চেয়ে আছে সংগ্রাম। মাথার চুলগুলো এলোমেলো, পরনে একটা সাদা ফতুয়া। শ্যামা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচু স্বরে বলল, আপনি ঘুমান নাই? সশব্দে নিরেট কণ্ঠে জবাব দিল সংগ্রাম। কেন? ঘুমিয়ে থাকলে তোমার সুবিধা হতো বুঝি? তোমার আমাকে দেখার জন্য আমার ঘুমানোর প্রয়োজন? শ্যামা দুহাত নেড়ে অস্থির কণ্ঠে বলল,
না না, আমি আপনারে দেখতে যাব না, মানে দেখতে যাব কেন? আমি তো দেখছিলাম আপনি ঘুমাইছেন নাকি। শ্যামার মুখে শুদ্ধ ভাষা শুনে কপাল কুঁচকায় সংগ্রাম। পরক্ষণেই শিথিল হয়। পড়াশোনা করেছে সংগ্রাম। শুদ্ধ ভাষা আয়ত্তে আনতে সময় লাগার কথা নয় ওর। সংগ্রাম গম্ভীর গলায় বলে, অজুহাত দিও না মেয়ে, স্বামীকে দেখতে হলে এমনিতেই দেখতে পারো। যদি বলো তাহলে সারাদিন বসে থাকবো তোমার সামনে, মন ভরে দেখে নিও। আমি দেখি নাই আপনারে। আমি খাটে আইলাম কেমনে? তুলে এনেছে যেভাবে আগের দিন এনেছিলাম। আশ্চর্য হলো শ্যামা। এই লোকটা কোনো ভনিতা ছাড়াই সব কথার কেমন সোজাসাপটা উত্তর দিয়ে দেয়। এই লোকটার মুখে এই ধরনের কথা কখনো কল্পনাও করতে পারে না শ্যামা। অস্বস্তিতে আনচান করছে শ্যামা। সংগ্রাম ধারালো তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। শ্যামা কথা ঘোরালো। নামাজ পড়েন না আপনি? না। কেন? সবসময় পড়ি না, মাঝে মাঝে পড়ি। সবসময় পড়েন না কেন? সংগ্রামের চাহনি আরও বেশি তীক্ষ্ণ হলো। দম খিচে আরও পিছনে পিছিয়ে এলো শ্যামা। সংগ্রাম ভারী গলায় শুধালো। নামাজ পড়লে কি হবে? কাপা গলায় উত্তর করলো শ্যামা। জান্নাতে যাবেন। তুমি তো নামাজ পড়ো, তার মানে তুমি জান্নাতে যাবে? শ্যামা চোখ খাড়া করলো এবার। একটু আত্মবিশ্বাস নিয়ে বলল, নামাজ পড়ি আমি। আমার নামাজে যদি কোনো খাদ না থাকে তাহলে নিশ্চয়ই জান্নাতে যাব। শুধু নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়? আল্লাহর বিধান মানতে হয়। তুমি মানো? শ্যামার ভ্রু কুঁচকে আসলো এবার। সে প্রশ্ন করল, মানে? মানে আমি তো জানি আল্লাহর বিধানে স্ত্রীর দায়িত্ব পালন করা মানে স্বামীর সেবা করার কথা লেখা আছে। তুমি তো স্বামীর সেবা করো না, স্ত্রীর দায়িত্ব পালন করো না। শ্যামা ভাবভঙ্গি পাল্টে গেল সংগ্রামের কথা শুনে। ও হাঁ হয়ে তাকিয়ে আছে সংগ্রামের দিকে। সংগ্রাম নিঃশব্দে হেসে গা মুড়িয়ে বলল, তুমি বরং আজ থেকে স্ত্রীর দায়িত্ব পালন করা শুরু করে দাও, জান্নাতে যাবে তুমি। আর আমাকে না হয় তোমার আঁচলে বেঁধে নিয়ে যাও, এটা মন্দ হয় না, কি বলো? শ্যামা জবাব দিল না। সংগ্রাম খাট থেকে নেমে পড়ল। চোখ কচলে গেল গোসলখানার দিকে। শ্যামা ওর দিক থেকে চোখ ফিরে খাটে এসে হাঁটু জড়িয়ে গুটিসুটি হয়ে বসলো। এখনও ভোরের আলো ফোটেনি সম্পূর্ণ। শীত পড়ছে বাইরে, কুয়াশায় ঢেকে আছে চারপাশ। কাল থেকে সংগ্রামের একটা শাল জড়ানো আছে শ্যামার গায়ে। ক্ষীণকাল বাদ হাত মুখ ধুয়ে বের হলো সংগ্রাম। শ্যামা আর চোখে তাকালো ওর দিকে। সংগ্রাম মাথায় টুপি পরে নিল একটা, জায়নামাজ বেছালো মাটিতে, নামাজে দাঁড়ালো। এবার শ্যামা পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। নামাজ পড়ছে সংগ্রাম। নামাজ শেষে আবারও জায়নামাজ গুটিয়ে রাখলো। মাথার টুপি খুলতে খুলতে আবারও এসে শুয়ে পড়লো। আধশোয়া হয়ে শ্যামার পানে তাকিয়ে বলল, কি বলো তো? জান্নাতের প্রথম চাবিটা গুছিয়ে রাখলাম, আর দ্বিতীয়টা তোমার হাতে। যদি আমার এটুকু আমলে জান্নাতে যেতে না পারি, তাহলে তুমি না হয় টেনে টেনে নিয়ে যাও আমায়। পরপরেই তো আমার সাথেই থাকতে হবে তোমায়। একসাথে জান্নাতে যেতে হবে দুজনকে। তোমাকে ছাড়া জাহান্নামে থাকতে ইচ্ছে করবে না, তাই নামাজ শুরু করলাম। পরজগতে জানোই রসিলায় থাকতে পারি তোমার সাথে। আকাশ থেকে পড়ল শ্যামা। বিস্ময় আর অবিশ্বাস্য চোখ গোল গোল করে চাইল। শ্যামার ডাগর ডাগর চোখের চাহনি দেখে সংগ্রাম বলল, এভাবে তাকিও না তো। শ্যামা চোখ ফেরালো তৎক্ষণাৎ। ঘন পল্লব ঝাপটে বাঁকা চোখে তাকালো। হুট করে শ্যামার থেকে দূরত্ব ঘুষে ওর কোলে মাথা রাখলো সংগ্রাম। ভিমড়ি খেলো শ্যামা। হাত পা স্থির হয়ে জমাট বেঁধে গেল মুহূর্তেই। সংগ্রাম চোখ বুজে দীর্ঘশ্বাস টেনে মোলায়েম কণ্ঠে বলল, মাথায় একটু হাত বলে দাও তো, ঘুম পাচ্ছে ভীষণ। শ্যামার শ্বাস ভারী হয়ে আসছে। হাত পা স্থির, তবে ভেতরে ভেতরে কম্পন অনুভব করছে শ্যামা। গলা শুকিয়ে আসছে। ঢোক গিলে গলা ভেজালো। কম্পিত ক্ষীণস্বরে বলল, সরুন ছোট জমিদার। সংগ্রাম চোখ বুজে খানিক বাদ মাথা একটু দুলিয়ে বলল, হুম, যা বলছি তাই করো। আরাম লাগছে না আমার, ঘুম পাচ্ছে। মাথায় হাত বলে দাও একটু। শ্যামা শ্বাস টানলো। কিছু সময় পর কাপা কাপা হাত রাখলো সংগ্রামের চুলের ভাঁজে। ধীরে ধীরে হাত চালালো চুলের মধ্যে। বিলি কেটে হাত বুলিয়ে দিতে লাগলো মাথায়। চোখ বন্ধ রেখে মৃদু হাসলো সংগ্রাম। শীতল কণ্ঠে বলল, শোনো মেয়ে, আজ থেকে অভ্যাস করো না এটা। রোজ রোজ এভাবে তোমার নরম নরম দুহাতে মাথায় হাত ভুলে দিতে হবে আমার। অভ্যাসের তালিকায় যোগ করে রাখো এটা।
মাথায় হাত বোলানোর পর খানিক উষ্ণতা পেতেই ঘুমিয়ে যায় সংগ্রাম। শ্যামা আবারও ঘুমানোর সুযোগ নিল সংগ্রামের। এক দৃষ্টিতে নিষ্পলক চেয়ে থাকলো কিছুক্ষণ। সংগ্রামের কথাগুলো মনে আসতেই পল্লব ঝাপটে চোখ ফিরিয়ে নিল। সংগ্রামের মাথায় হাত রেখে নিজে পেছনের দিকে একটু হেলে মাথা এলিয়ে দিল। চোখ দুটো বুজে এলো আপনা আপনি। ভোরের আলো ফুটেছে সম্পূর্ণ। বারান্দা দিয়ে আলো পৌঁছেছে ঘরে। দরজায় কারো কড়া নাড়ার শব্দে তড়িঘড়ি করে চোখ মেলে শ্যামা। সে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। একটু চোখ বুজে এসেছিল আর ঘুমিয়ে পড়েছে। শ্যামা চোখ কষলে সংগ্রামের দিকে তাকালো। না ডেকে ওর মাথাটা তুলে বালিশের উপর রাখলো। নিজে নেমে পড়ল খাট থেকে। পরনের শাড়ি ঠিক করে আঁচল টেনে নিল মাথায়। এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। দরজার ওপারে হাসি হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে শবনম। শ্যামাকে দেখে আরো বেশি প্রসারিত হলো ওর হাসি। উৎফুল্ল কণ্ঠে বলল, ঘুম হয়নি এখনো? আর কত ঘুম হবে? শ্যামা আমতা আমতা করে বলল, ওই ফজরের পর কখন ঘুমাইয়া পড়ছিলাম, খেয়ালই আসিল না, চোখ লাইগা আইছিল একটু। শবনম চোখ সরু করে তাকালো। শ্যামা তৎক্ষণাৎ দুদিকে মাথা নেড়ে বলল, না, আর বলবো না এভাবে কথা। হেসে ফেলল শবনম। এতদিন এভাবেই কথা বলেছ, তাই অভ্যাস হয়ে গেছে। অভ্যাস পরিবর্তন হতে সময় লাগবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে সবটা। এখন নাও দেখি, শাড়ি বদলে তৈরি হয়ে নাও, দাদি যান নিচে নিয়ে যেতে বলেছে তোমায়। শ্যামা ঘাড় কাত করে সম্মতি দিল। শবনম চলে যেতেই ও দরজা চাপিয়ে শাড়ি বদলে নিল। সংগ্রাম ঘুমিয়ে আছে এখনো। শ্যামা ডাকলো এবার, শুনছেন ছোট জমিদার সাহেব, উঠুন, সকাল হয়ে গেছে। সংগ্রাম একটু নড়ে উঠে কাতর স্বরে বলল। হুম। শ্যামা আর কিছু বলার আগেই আতিয়া বেগম দরজা ঠেলে ঘরে ঢুকলেন। সংগ্রামকে এখনো অবস্থায় দেখে উঁচু স্বরে বলতে লাগলেন, দাদু ভাই কি রে, তুই এখনো ঘুমাইতাছস? কি ব্যাপার ক দেহি, রাইতে কি গরু চুরি করতে যাইছস নাকি? এত বেলা অবধি তো তুই ঘুমাস না কোনোদিন। সংগ্রাম পাশ ফিরল, উঠল না তবুও। আতিয়া বেগম শ্যামাকে দেখে বললেন, তুই আয় দেহি নাথবো, হ্যাঁ ঘুমা, ঘুমের কামড়া হইয়া গেছে একদম, আয় দেহি। বলেই শ্যামার হাত ধরে ঘর ত্যাগ করলেন তিনি। আজ দ্বিতীয়বার ঘর থেকে বের হলো শ্যামা। অন্দরের বসার ঘরে পায়ের উপর পা তুলে চোখ মুখ শক্ত করে গম্ভীর হয়ে বসে আছেন সালেহা বেগম। শ্যামাকে দেখে কটমট করে তাকালেন তিনি। রাগ ঠিকরে বেরোচ্ছে চোখ দিয়ে। শ্যামা চোখ সরালো না তার দিক থেকে। সাহস জোগালো নিজেকে। আতিয়া বেগম সালেহার দিকে তাকিয়ে তপ্ত স্বরে বললেন, বৌমা, আইজ আমার নাথবো পায়েস রান্না করব। নতুন বউ আইসে থাইকা কোনো রীতি পালন করা হয় নাই, আইজ হইব। পায়েস রান্দা হ্যাঁ খাওয়াইব হক গোল রে। সালেহা তেতে ওঠেন। যেন একটা সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। সেটা পেয়ে গেল বোধহয়। দাঁত পিষে খিটখিটে স্বরে বলে ওঠেন, ওই কলঙ্কিনী মেয়ে যদি আমার হেসেল ঘরের এক পাও রাখে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। আমার সংসারে কোনো জিনিসে যদি ওর স্পর্শ লাগে, তাহলে সেই সব কিছুতে আগুন লাগিয়ে দেবো আমি। আতিয়া বেগম ভ্রু কুঁচকালেন। তীক্ষ্ণ স্বরে জবাব দিলেন, এখনো বাইচ্চা আছি আমি, মরি নাই। সংসার তোমার হওয়ার আগে আমার, আর তোমার পর আমার নাত বউয়ের আঙ্গ হকগলের সমান অধিকার আছে এই সংসারে। আমি কইছি যখন আমার নাত বউ রান্না খাওয়াইব, তখন তাই হইব। চল নাত বউ। বলেই শ্যামার হাত ধরে হেসেল ঘরে ঢুকলেন তিনি। ফোঁস করে উঠল সালেহা। হেসেলে আগে থেকেই পায়েস রান্নার সমস্ত ব্যবস্থা করা ছিল। শ্যামা দেখে নিল সবটা। নিশ্চল চোখে আতিয়া বেগমের দিকে তাকালো। শবনম আসলো খানিক বাদ। ওদের দাঁড়িয়ে থাকার মাঝে শ্যামার পায়েস রান্না শেষ হলো। লতিফ জোয়ারদার শাল পেঁচিয়ে সবে এসে বসেছেন তার জন্য দলিল করা চেয়ারে। জুনায়েদও আছে তার সাথে। আতিয়া বেগমের সাথে শ্যামা হেসেল থেকে বেরিয়ে পায়েসের বাটি এগিয়ে দেয় তাদের দিকে। লতিফ জোয়ারদার একগাল হেসে পায়েসের বাটি হাতে নেয়। উৎসুক স্বরে শ্যামাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেন, আরে আম্মা, তুমি পায়েস রান্না করেছো? বাহ বাহ, আমার মেয়ের হাতের প্রথম রান্না দেখি কেমন হয়েছে খেতে। বলতে বলতে এক চামচ মুখে তুললেন তিনি। স্বাদে মিষ্টতায় ভরপুর হয়ে উঠল তার মুখ। তিনি উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, আরে বাহ, একদম অমৃত হয়েছে আম্মা। তোমার রান্নার হাত তো খুব ভালো, তাই না জুনায়েদ?
জুনাইদ খেতে খেতে মাথা নাড়ালো। এসেছে থেকে জুনাইদের মুখে একটা কথাও শোনেনি শ্যামা। শ্যামার দিকে চোখ তুলো তাকায়নি কখনো। লতিফ জোয়ারদারের প্রশংসায় লাজুক মাথা নুয়ে নিল শ্যামা। সালেহা এখন নেই বসার ঘরে, লতিফাকেও দেখা যাচ্ছে না কোথাও। এত বড় জমিদার বাড়িতে হাতে গোনা মাত্র কয়েকজন, পুরো ফাঁকা ফাঁকা লাগে বাড়িটা। ঘর অনেক, তবে থাকার মানুষ নেই। পুরো জমিদার বাড়িটা এখনও দেখেনি শ্যামা। উপর থেকে নিচে আসার সময় লক্ষ্য করেছে আশপাশটা। বাইরের আলো বাতাস তো কখনোই অন্দরে প্রবেশ করে না, বৈদ্যুতিক আলোয় আলোকিত থাকে সব সময়। আতিয়া বেগমও পায়েস খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। অনেক প্রশংসা করলেন তিনি। শবনম একটা ট্রেতে দুটো পায়েসের বাটি আর 1 কাপ চা এনে শ্যামার হাতে দিল, বলল, এগুলো ঘরে নিয়ে যাও, ভাই উঠে পড়েছে হয়তো, সকাল সকাল চা না হলে চলে না ভাইয়ের, তাড়াতাড়ি নিয়ে যাও। আর এখানে থাকতে হবে না তোমায়, ঘরে গিয়ে তুমিও খেয়ে নাও। শ্যামা গলা নামিয়ে প্রশ্ন করল। আম্মা খাবে না? শ্যামার ইঙ্গিত বুঝেও শবনম জানতে চাইল। কে, মামি? হুম। শবনম আতিয়া বেগমের দিকে তাকালো একবার, চোখ ফিরিয়ে হাসার চেষ্টা করে বলল, আমি ওনাকে ঘরে গিয়ে দিয়ে আসবো, তুমি ঘরে যাও। আমি দিয়ে আসি। লতিফ জোয়ারদার বলে উঠলেন, না আম্মা, তোমার শাশুড়ি এখনও রেগে আছে সংগ্রামের উপর, আর সেই রাগ তোমার উপর ঝাড়ছে। তুমি এখন ওর সামনে যেও না, ও সবটা বুঝুক আগে, তারপর দেখা যাবে। শ্যামা আর কিছু বলল না। শবনম ইশারা করতেই ও সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ঘরে গিয়ে দেখলো সংগ্রাম খাটের উপরে নেই, উঠে পড়েছে হয়তো। হাতের ট্রেটা টেবিলের উপর রাখলো শ্যামা। পেছন ফিরতেই নজরে আসলো সংগ্রাম। চোখ মুখ মুছতে মুছতে গোসলখানা থেকে বের হলো সংগ্রাম। পরনে একটা সাদা লুঙ্গি ব্যথিত কিছুই নেই। সংগ্রামের ফর্সা শক্তপোক্ত উন্মুক্ত বাহু ঠিকরে মাংসপেশি বাইরে বেরিয়ে আসতে চাইছে যেন। হাঁ বনে গেল শ্যামা। সংগ্রামের চোখে চোখ পড়তেই তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নিল, পেছন ঘুরল তাৎক্ষণিক। সংগ্রাম এগিয়ে এসে বলল, আমার পরার কাপড় বের করে দাও তো বেগম, ঠান্ডা লাগছে। বেগম শব্দটা ঝংকার তুলল শ্যামার কানে। বুকটা ছাদ করে উঠল। খাটে বসলো সংগ্রাম। ট্রে থেকে চায়ের কাপ হাতে নিয়ে এক চুমুক দিয়ে আবারও বলল, কি হলো, তাড়াতাড়ি দাও, নাকি এভাবেই থাকবো? চোখ ফিরে আছো যে, দেখতে ভালো লাগছে না নিশ্চয়ই, তাড়াতাড়ি দাও। শ্যামা না তাকিয়ে বলল, কাপড় কোথায় আপনার? আলমারিতে। শোনা মাত্রই শ্যামা দ্রুত পায়ে এগিয়ে গেল আলমারির দিকে। বড় আলমারিটার পাশের অন্য আলমারিটা খুলল। সাদা কালো পোশাকে ভরপুর পুরো আলমারি। সাদা কালো ব্যথিত অন্য কোনো রঙের ছিটে ফোটাও নেই। সবগুলো পাঞ্জাবি আর পাজামা এক। তাকে কয়েকটা ফতুয়াও আছে। শ্যামা একটা কালো পাঞ্জাবি বের করে মাথা নিচু করে এগিয়ে দিল সংগ্রামের দিকে। সংগ্রাম হাতে নিল সেটা, গায়ে জড়াতে জড়াতে পুনরায় বলল, শাল নিয়ে এসো। শ্যামা এবার চোখ তুলে তাকালো। আলমারিতে শাল নজরে আসেনি ওর। নিজের দিকে একবার তাকালো। সংগ্রামের একটা শাল ওর গায়ে জড়ানো, আর একটা খাটের উপর। ওটা কাল পরেছিল, আজ আর নিশ্চয়ই পরবে না ওটা। শ্যামার চাহনি বুঝে সংগ্রাম মোলায়েম কণ্ঠে বলল, বড় আলমারিতে আরো শাল আছে, নিয়ে এসো। শ্যামা আবারও গুটি গুটি পায়ে আলমারির দিকে এগোলো। এবার আলমারি খুলতেই হতবাক হয়ে গেল। চোখ গোল গোল করে চাইলো। বিশাল আকৃতির পুরো আলমারিটা জুড়ে সাদা কালো শালে পরিপূর্ণ। একদিকে সাদা, অন্যদিকে কালো। সব শাল সুন্দর করে ভাঁজ করে অতি যত্নে গুছিয়ে রাখা। শাল ব্যথিত অন্য কিছু নেই আর। কতগুলো হবে হিসাব নেই। সংগ্রাম এগিয়ে আসলো শ্যামার দিকে। পুরো কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হলো, কি দেখছো? শ্যামা অবিশ্বাস্য নয়নে চেয়ে শুধালো, এতগুলো শাল সব আপনার? হুম, আজ থেকে তোমারও। ঠান্ডা লাগলে এখান থেকে যখন যেটা ইচ্ছে পড়ে নিও। শ্যামা পুনরায় অবাক স্বরে জিজ্ঞেস করলো, কতগুলো আছে এখানে? হবে 1000 খানেক। তবদাক খেলো শ্যামা। 1000 খানিক, এটা ধারণার বাইরে। শুকনো কেসে উঠল শ্যামা। সংগ্রাম অবস্থা বুঝে মুচকি হেসে বলল, শোনো বেগম, সংগ্রাম জোয়ারদারের অর্ধেঙ্গিনে তুমি, জোয়ারদার পরিবারের একমাত্র বউ, আর এইটুকুতে এত অবাক হচ্ছ? এই শাল জমিদার বংশের ঐতিহ্য। এখানে তো শুধু 1000 খানেক আছে, আরও ছিল, বিলিয়ে দেওয়া হয়েছে সেগুলো, পরের সপ্তাহে আরও আসবে। ঢোক গিলল শ্যামা। দ্বিধাহীন প্রশ্ন করল, কিন্তু শুধু সাদা কালো কেন? কারণ আমার জীবন সাদা কালো, তাই। রঙের ছোঁয়া লাগেনি, রঙের ছোঁয়া লাগেনি জীবনে।
এখনও রঙিন হয়নি আমার জীবন, তবে হতে দেরি নেই আর। তুমি তো এসেছো, রঙিন করে সাজিয়ে দিও আমার জীবন। আমি কিন্তু অপেক্ষায় আছি। শ্যামার দিকে খানিক ঝুঁকে আবেশিত কণ্ঠে কথাগুলো বলল সংগ্রাম। শ্যামা চোখ সরিয়ে চিবুক গলায় নামালো, বাঁকা হাসলো সংগ্রাম। একটা শাল বের করে জড়িয়ে নিল গায়ে, আবারও গিয়ে বসলো খাটে। পায়েসের বাটি হাতে নিয়ে খেতে খেতে বলল। তুমি বানিয়েছো এটা? শ্যামা ঘাড় ঘুরিয়ে জবাব দিল। হুম। ছোট্ট জবাব দিয়ে শ্যামা নিঃশব্দে খাটের পাশে এসে দাঁড়ালো। খানিক চুপ থেকে জড়ানো গলায় বলল। আমি বাড়ি যাব, আমার আম্মার কাছে যাব আমি। আপনি আমাকে রেখে আসুন। সহসা খাওয়া থামিয়ে নীরের দৃষ্টিপাত করলো সংগ্রাম। শ্যামার চিবুক গলায় ঠেকানো, তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকলো সংগ্রাম। চোখ নামিয়ে তপ্ত স্বরে বলল। 1 সপ্তাহ পর নিয়ে যাব। না, আজকেই যাব আমি। আমি থাকবো না এখানে। সংগ্রামের চোয়াল শক্ত হয়ে আসলো এবার। দাঁত চেপে চোখ বন্ধ করে সংযত করলো নিজেকে। স্বাভাবিক হওয়ার চেষ্টা চালিয়ে বলল। তোমার আপার অবস্থা ভালো নয়, তার বাচ্চাগুলো মারা গেছে, তার নিজের শরীরের অবস্থাও ভালো নয়। তোমার আম্মা আসেনি এখনো, কার কাছে যাবে তুমি? থমকালো শ্যামা, গুড়িয়ে আসলো পা দুটো। রূপার বাচ্চা দুটো মারা গেছে? কি হয়েছে ওর সাথে? কবে হলো এসব? আর শ্যামা, ও জানে না কেন কিছু? ওর আবার গর্ভের ধন আর নেই? শ্যামা আর কিছু ভাবতে পারল না। মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছে, গুলিয়ে যাচ্ছে সবটা। কান গরম হয়ে আসছে ওর। চোখ ভরে আসলো শ্যামার। পিছিয়ে গেল 2 কদম। চোখের পানি গড়ালো গাল বেয়ে। শরীরের ভার হারিয়ে পেছনে টলে পড়তে যাচ্ছিল সংগ্রাম। তাৎক্ষণিক উঠে দাঁড়িয়ে বাহু টেনে ধরল শ্যামার, টেনে আনলো নিজের কাছে। শ্যামা ভেজা ঝাপসা চোখে চাইল, গলায় কান্না আটকে অবিশ্বাস্য স্বরে বলল। আপনাকে কে বলল আমার আপার বাচ্চা মারা গেছে? বলুন, আপনি কি করে জানলেন? মিথ্যে বলছেন আপনি, তাই না? কিছু হয়নি আমার আপার। ওর বাচ্চারা একদম ঠিক আছে, তাই না? এই তো সেদিন ওর বাচ্চা হলো। এত তাড়াতাড়ি ওরা মারা যায় কি করে? জন্মই তো হলো কেবল। ওদের কি এখনো মরার বয়স হয়েছে? বলতে বলতে অঝোর ধারায় পানি গড়াচ্ছে শ্যামার চোখ দিয়ে। সংগ্রাম নরম চোখে তাকিয়ে হাত বাড়িয়ে চোখের পানি মুছে দিল। মোলায়েম কণ্ঠে বলল। আমি মিথ্যে বলছি না। কাল হাসপাতালে থাকা অবস্থায় তোমার আপার 2টো বাচ্চাই মারা গেছে। এতক্ষণে কবর দেওয়া হয়েছে তাদের। তোমার আপাও জানে না এই বিষয়ে, ওকে জানানো কিছু হয়নি। তোমার আপা এখন হাসপাতালে ভর্তি। শ্যামা ঝটকা মেরে সংগ্রামের হাত ছাড়িয়ে দেয় নিজের বাহু থেকে। না, আমি বিশ্বাস করি না। আমার আপার লগে কিছু হয় নাই এমন। আমার আপা ঠিক আছে, ওর বাচ্চাগোর কিছু হয় নাই। আপনি জানেন আমার আপা কত ভালো? আমার আপার মতো ভালো মানুষের লগে এমনটা হইতেই পারে না। আমার আপা কত খুশি আছিল ওর বাচ্চা লাইগা। কেন এমন হইব ওর লগে? উত্তেজিত হয়ে পড়ল শ্যামা। সংগ্রাম জানতো এমনটাই হবে, তাই আগে জানা সত্ত্বেও কিছু বলেনি শ্যামাকে। জানাতে চায়নি কিছু, তবুও দোটানা ছিল মনে। পরে জানালে যদি শ্যামা ওকে ভুল বোঝে, তাই জানিয়ে দিল সবটা। শ্যামা আবারও বলতে লাগলো। আপনি আমারে নিয়ে চলেন, আমি আমার আপার কাছে যাবো। সংগ্রাম আবারও বাহু টেনে নিজের কাছে টেনে নিল শ্যামাকে। দুহাতে মুখ আগলে বলল। বললাম তো 1 সপ্তাহ পর নিয়ে যাব। তোমার আম্মা আসুক, তারপর নিয়ে যাব তোমায়। এখন তো উনি তোমার আব্বার সাথে আছেন, ওনার ওখানে থাকাটা বেশি প্রয়োজন। তোমার সাথে তো আমি আছি। শ্যামা ফুপিয়ে উঠে সংগ্রামের 2 হাতের উপর নিজের হাত রাখলো। কান্নারত ভেজা কণ্ঠে ফিসফিস করে বলল। কেন আমগোর সাথে এমনটা হয় কইতে পারেন? আমার আপার লগে কেন এমনটা হইল? আপনি জানেন আমার আপা আমারে অনেক বেশি ভালোবাসে। এই দুনিয়ায় আমার কেউ নাই। যারা আছে তারা আমারে কোনোদিনও ভালোবাসে নাই, কিন্তু আপা তো আমারে ভালোবাসতো। তাইলে ওর লগে কেন এমনটা হইল? আমারে নিয়ে চলেন দয়া কইরা। আমি যামু আমার আপার কাছে। ও জানলে অনেক কষ্ট পাইবো। সংগ্রাম বলল না কিছু, চেয়ে আছে নীরবে। শ্যামা চোখ মুছে ঢোক গিলে আবারও বলল। আপনি আমারে খালি একবার দিয়ে আহেন, আমি আর আইমু না। আমি সত্যি কইতেছি, আমি আসবো না আপনার জীবনে। মানতে হইব না আমারে। আমি কাউরে কমু না কিছু, কোনো দাবি রাখবো না আপনার কাছে। আপনি খালি আমারে একবার রাইখা আসেন, আর আনতে হইব না। আবার এক কথা বলছো? তোমাকে বলেছি না মেনে নিয়েছি আমি তোমায়। ছাড়বো না আমি তোমায়। মুক্তি পাবে না তুমি, কোনো দিন না। যত তাড়াতাড়ি তুমি এটা মানবে তত তাড়াতাড়ি ভালো।
আর একটা বারের জন্য তোমার মুখে এই ধরনের কথা শুনতে চাই না আমি। হোক, আর কমু না আমি। আপনি এখন নিয়ে চলেন আমারে। এখন না, 1 সপ্তাহ পর। সংগ্রামের আবারও একই কথায় শ্যামা এবার এক ঝটকায় সরিয়ে দিল সংগ্রামের হাত, গর্জে উঠল। তাহলে ছাড়ুন আমারে, আমি একাই যাবো। লাগবো না আমার আপনারে। বলেই পা বাড়ালো। সংগ্রাম আবারও বাহু ধরে এক টানে আনলো নিজের কাছে। এবার আঁকড়ে ধরলো বুকে, শক্ত করে চেপে ধরলো দু হাতে। নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করলো শ্যামা, তবে পারল না। সংগ্রামের শক্তির কাছে ওর শক্তি নিতান্তই তুচ্ছ। স্থির হলো সে। রূপার কথা মনে পড়তেই সংগ্রামের পাঞ্জাবি খামচে ধরে ডুকরে কেঁদে উঠল। কষ্ট হচ্ছে ভীষণ, বুকটা ফেটে যাচ্ছে। হাহাকার করে কাঁদতে ইচ্ছে করছে। কেন এমন হয় ওর সাথে? কেন? কাঁদতে কাঁদতে চোখের পানিরাও বেইমানি করছে ওর সাথে। পানি আসছে না চোখে। শ্যামা শান্ত হলো, থমকে স্তব্ধ হয়ে রইল। সংগ্রাম নিশ্চুপে জড়িয়ে আছে ওকে। ওর চোখের পানিতে সংগ্রামের বুকের কাছের পাঞ্জাবের অংশ ভিজে গেছে। শ্যামা ছেড়ে দিল ওকে। সংগ্রামও হাতের বাঁধন আলগা করলো। শ্যামার চিবুক ধরে ওর নিচু মাথা উঁচু করে দিল, চোখের পানি মুছিয়ে দিল আলগোছে। দুগাল আগলে নিয়ে ওর কপালে চুমু খেলো শব্দ করে। সুপ্ত অনুভূতিতে চোখ বন্ধ করে নিল শ্যামা। প্রথম কোনো পুরুষের ঠোঁটের স্পর্শে কেঁপে উঠল। তবে অনুভূতিগুলো কষ্টের মাঝে চাপা পড়ল মুহূর্তেই। সংগ্রাম পরপর কয়েকটা চুমু খেয়ে নির্লিপ্ত স্বরে বলল, আর কেঁদো না। সংগ্রাম জোয়ারদারের বেগমের চোখে অশ্রু মানায় না। আমি তো বলেছি আমি তোমাকে নিয়ে যাব। একটু সময় দাও আমায়, বিশ্বাস রাখো আমার উপর। তোমার আম্মা আর আপাকে খুব তাড়াতাড়ি আনানোর ব্যবস্থা করছি আমি। তোমার আপা একটু সুস্থ হোক, তারপর নিয়ে আসবো তোমার কাছে। শ্যামা কথা বলল না, আবারও মাথা নামিয়ে পিছিয়ে গেল। সংগ্রাম হাঁপ ছেড়ে পায়েসের বাটি ইশারা করে বলল, তুমি খেয়ে নাও, আমি বাইরে যাচ্ছি, একটু কাজ আছে আমার, খুব তাড়াতাড়ি ফিরবো। আর কাঁদবে না কিন্তু। শ্যামা স্থির দাঁড়িয়ে রইল, না কথা বলল আর না সাড়া দিল। চোখের কোণে শুকনো পানি জমে আছে। সংগ্রাম তাকিয়ে থেকে এগিয়ে গিয়ে আবারও শ্যামার মুখ দু হাতের আঁচলে আগলে ধরল। চোখ তুলল না শ্যামা। সংগ্রাম কিছু মুহূর্ত চেয়ে থেকে এবার চুমু খেলো দু চোখের পাপড়িতে। শ্যামা চোখ খিচে জোরে শ্বাস টেনে সরে এলো সংগ্রামের সামনে থেকে। খাটের অন্য পাশে গিয়ে পেছন ফিরে দাঁড়ালো। সংগ্রাম মুচকি হাসলো এতে। অতঃপর বেরিয়ে আসলো ঘর থেকে। দুপুর গড়িয়েছে অনেক আগে। নামাজ শেষ করেই শ্যামা সেই যে হাঁটু মুড়ে বসে আছে, আর নামেনি খাট থেকে। বাইরেও বের হয়নি, কেউ ডাকতেও আসেনি। শবনম সকালের খাবার রেখে গিয়েছিল ঘরে। সংগ্রাম যাওয়ার আগে বলেছিল ঘরেই খাবার পৌঁছে দিতে। সংগ্রামের কথা অনুযায়ী তাই করেছে শবনম, কিন্তু শ্যামা সেই খাবারগুলো ছুঁয়েও দেখেনি। যেভাবে রেখে গেছে সেভাবেই ঢাকা অবস্থায় পড়ে আছে। এখন দুপুর গড়িয়েছে, আজ খিদে পাচ্ছে না শ্যামার। সকালেও কিছু খায়নি, 1 গ্লাস পানি খেয়েছিল শুধু, সেটাও আটকাচ্ছিল গলায়। শ্যামা উদাসীন হয়ে বসে আছে, মাথায় ঘুরপাক খাচ্ছে রূপার কথা। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে বারবার, তবুও হালকা হচ্ছে না বুকের ভার। গোটা ঘরের মেঝেতে আপন মনে নেচে বেড়াচ্ছে গোলু। দরজা ঠেলে হঠাৎ প্রবেশ করলো কেউ। নুপুরে রিনিঝিনি শব্দে ঘোর কাটে শ্যামার। চোখ ফেরায় দরজার দিকে। একটা সুন্দর মিষ্টি মেয়ে মুখে মলিন হাসি নিয়ে দাঁড়িয়ে আছে দরজার চৌকাঠে। পরনে সাফেদ রাঙা পোশাক, চোখ দুটো স্থির শ্যামার দিকে। হাতে হয়তো খাবারের প্লেট। লক্ষ্য করলো শ্যামা মেয়েটার চেহারা ফর্সা ধপধপে, সমস্ত মুখশ্রীতে অদ্ভুত লাল আভা। এত ফর্সা যে টোকা দিলেই রক্ত গড়াবে মনে হচ্ছে। মেয়েটার চোখ দুটো শ্যামার মতোই ডাগর ডাগর, তবে চোখের নিচে কালি জমেছে। মনে হচ্ছে দীর্ঘ রাত ঘুমায়নি সে। এক টুকরো চাঁদে গ্রহণ লেগেছে সেই কালিতে। ওদের একে অপরের চোখ একে অপরের দিকে শান্ত স্থির। শ্যামা পলক ঝাপটে একটু হাসার চেষ্টা করলো, নেমে পড়লো খাট থেকে। মেয়েটা এখনো অদ্ভুত নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে শ্যামার পানি। শ্যামা কোমল কণ্ঠে বলল, ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? তৎক্ষণাৎ একই দৃষ্টি বজায় রেখে ভেতরে ঢুকলো মেয়েটা। ওর চোখের পলকও পড়ছে না। শ্যামা হকচকিয়ে আবারও বলল, তুমি বালা। মেয়েটা চেয়ে থেকেই জবাব দিল। হুম। ওর দৃষ্টিতে এবার অস্বস্তি হলো শ্যামার। শ্যামা আলতো হেসে বলল, কি দেখছো এইভাবে? অদ্ভুত হাসলো বালা, একই স্বরে বলল, দেখছিস, ভাগ্যবতীরা বুঝি তোমার মতোই হয়। মানে?
শ্যামার প্রশ্নে শব্দ করে অদ্ভুত হাসলো বালা। এগিয়ে গিয়ে হাতের খাবারের প্লেটটা খাটের পাশের টেবিলের উপরে রাখলো। এক পলক দেখলো আগে রেখে যাওয়া খাবারের প্লেটটার দিকে, সেটা এখনও ঢাকনা দেওয়া অবস্থায় পড়ে আছে। এবার শ্যামার দিকে ফিরল বালা। কৃত্রিম হাসলো, মনে হলো যে হাসিতে কোনো প্রাণ নেই। কণ্ঠ খাদে নামিয়ে বলল, বললাম তুমি অনেক ভাগ্যবতী। আগে কখনো কোনো ভাগ্যবতীকে দেখিনি তো, এই প্রথম দেখলাম। তোমার মতোই হয় বুঝি ভাগ্যবতীরা। কে বললো আমি ভাগ্যবতী? আমাকে কোন দিক দিয়ে মনে হলো তোমার ভাগ্যবতী? ও মা, কে আবার বলবে? আর মনে হওয়ার কি আছে, তুমি তো ভাগ্যবতী। আর তুমি যে কতটা ভাগ্যবতী সেটা তুমি নিজেও জানো না। বালার কথাগুলো কম্পিত শোনালো। হাসলো শ্যামা, সে নাকি ভাগ্যবতী। তাচ্ছিল্যের স্বরে শ্যামা বলল, আমার জীবন, আমার ভাগ্য সম্পর্কে কতটুকু জানো তুমি? জানি না তো, আমি তোমার অতীত সম্পর্কে জানি না, তবে ভবিষ্যৎ সম্পর্কে খুব ভালো করেই জানি। অতীত দিয়ে কী হবে? তোমার ভবিষ্যৎ তো উজ্জ্বল। জমিদারের ছেলের সাথে বিয়ে হয়েছে বলে আমার উজ্জ্বল ভবিষ্যৎ? হুম, একদমই না। জমিদারের ছেলে নয়, সংগ্রাম জোয়ারদারের সাথে বিয়ে হয়েছে বলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। তাই তো ভাগ্যবতী বললাম। সংগ্রাম জোয়ারদারের বেগমের অধিকারী পেয়েছো তুমি, স্থান পেয়েছো তার জীবনে। এটা কয়জন পাই বলো তো? সবাই তো শুধু স্বপ্ন দেখাতে পারে, বাস্তবে কয়জনে? শ্যামা প্রতি উত্তরে কি বলবে বুঝতে পারল না। কি বলা উচিত ওর? এদিকে বালা ধারালো দৃষ্টিতে চেয়ে আছে। চেয়ে থেকেই বলল, সেই সকালেই খাবার রেখে গেছে, খাওনি কেন? খিদে পায়নি। ভেজা কণ্ঠে উত্তর করল শ্যামা। বালা হেসে অদ্ভুত স্বরে বলল, বসতে পারি তোমাদের খাটে? এভাবে কেন বলছো? অনুমতি নিতে হবে না। শব্দহীনভাবে খাটে বসলো বালা। বিছানায় হাত বুলিয়ে অসার কণ্ঠে বলল, সৈকত জ্বালাতন করছে খুব, ভাবি সময় পাচ্ছে না তোমার কাছে আসার, তাই আমি আসলাম। 2 দিন হলো তোমাদের বিয়ে হয়েছে, এই বাড়িতে এসেছো 2 দিন আগে, অথচ একটা বারও দেখা হয়নি তোমার সাথে। কি বলো তো, 2 দিন ধরে একটু কষ্টে ছিলাম তো, তাই আসিনি। শ্যামা পাশে বসলো। অবাক স্বরে নির্দ্বিধায় প্রশ্ন করল, তোমার জীবনেও কষ্ট আছে? কিসের কষ্ট তোমার? আগে তো ছিল না কষ্ট, জানো। 2 দিন ধরে খুব কষ্ট হচ্ছে, খুব বেশি কষ্ট হচ্ছে। বুকটা ফেটে যাচ্ছে মনে হচ্ছে, গলায় দম বন্ধ হয়ে আসছে। কষ্ট হলে এমন হয় বুঝি? আগে তো কখনো কষ্ট পাইনি, তাই জানতাম না সুখের যে এত মূল্য, সেটা দুঃখ না আসলেও জানতামই না। জড়ানো কণ্ঠে কথাগুলো বলতে বলতে চোখ ভরে উঠল বালার। শ্যামা কিঞ্চিত ভ্রু কুঁচকালো। এত সুন্দর মেয়েটার চোখে পানি একদম মানাচ্ছে না, বড্ড বেমানান দেখাচ্ছে। কি এমন কষ্ট ওর? বালাকে দেখে মায়া লাগলো শ্যামার। সে আলতো হাত বাড়িয়ে ছুঁয়ে দিল ওর চোখের পানি। শ্যামার স্পর্শে বালা কোমল দৃষ্টিপাত করলো শ্যামার দিকে। শ্যামা ঠোঁট প্রসারিত করে বলল, তুমি আমার বয়সী হবে তাই না? আমাকে বলতে পারো কি হয়েছে তোমার? তোমার চোখে পানি একদমই মানাচ্ছে না। চোখের নিচেও কেমন কালি পড়েছে। ঘুমাওনি? আবারও কোনো প্রকার দ্বিধা ব্যতীত সহজ সরল উত্তর করলো বালা। উম, ঘুমাইনি তো, 2 দিন ধরে ঘুমাইনি। ঘুম ধরাই দেয়নি চোখে। একজন মানুষ যখন খুব বেশি সুখে থাকে, তখন অতিরিক্ত কামুকতা আর সুখের চিন্তায় তার ঘুম হয় না তার। আর একজন মানুষ যখন খুব বেশি কষ্টে থাকে, তখন বুকের উপর তার পাথর চাপা থাকে, সেই পাথরের ভারে তার ঘুম ছুটে যায়, নিঃশ্বাস আটকে আসে। আমার সমস্যা দ্বিতীয়টা, তাই ঘুম হয়নি। শ্যামা আবারও অবাক হলো। বালার কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে না ওর। সহজ সরল উত্তর হলেও কথাগুলোর মারপ্যাচ বোধগম্য হচ্ছে না শ্যামার। শ্যামা হাসার চেষ্টা করলো। মন বলল কিছু একটা। বালাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো শ্যামা। মেয়েটা আসলেই অনেক সুন্দর। শ্যামা সময় নিয়ে কথা ঘোরালো। তুমি অনেক সুন্দর বালা। আমি সুন্দর হয়ে কি লাভ? তোমার কাছেই তো হেরে গেলাম। শ্যামার কথা শেষ করার আগেই তৎক্ষণাৎ শান্ত কণ্ঠে কথাটা বলল বালা। শ্যামার কপালে ভাঁজ পড়ল আপনা আপনি। দৃষ্টি স্থির হয়ে আসলো। শ্যামার চাহনি দেখে বালা গা দুলিয়ে শব্দ করে হাসলো। শ্যামা চেয়ে থেকেই অবাক স্বরে প্রশ্ন করল, হেরে গেলে? বালা চোখের কোণের পানিটুকু মুছে ভাবলেশীন হয়ে বলল, গেলাম না, গেলাম তো, বিভৎসভাবে হেরে গেলাম। এসব বাদ দাও তো। তুমি শুনে রাখো, তোমার জমিদার স্বামী কিন্তু যে সে ব্যক্তি নয়, তার আলাদা আলাদা অনেক পছন্দ অপছন্দ আছে। ভাবি বলল সবটা তোমাকে বুঝিয়ে দিতে,
কতদিন আর অন্যের বোঝা নিজের পুঁটলিতে বহন করব বলো তো? সংগ্রাম জোয়ারদারের ঘুম থেকে ওঠার পর ঘুমাতে যাওয়া পর্যন্ত সব ক্ষেত্রেই নিজস্ব নিয়ম আছে। এই যেমন ধরো সকালে ঘুম থেকে ওঠার পর তার 1 কাপ গরম চা না হলে চলে না। এটা দিয়েই শুরু হয় তার জীবন। তারপর খাবার। সকালের খাবার তিনি সবার সাথেই খান, তাই আর আলাদা করে কিছু করার থাকে না এখানে। তারপর সারাদিন বাড়িতে থাকে না, যেদিন থাকেন সেদিন আলাদা বিষয়। এখন তো বউ হয়েছে, আগের অভ্যাস বদলাবে নিশ্চয়ই। শুনলাম গত 2 রাত বের হয়নি বাড়ি থেকে। অভ্যাসের পরিবর্তন এসেছে এখন থেকেই। তারপর শুনে রাখো, তোমার স্বামী প্রিয় খাবার হলো গরম ভাত আর মাছের ঝোল, সাথে যে কোনো ভর্তা। এটা হলেই তিনি খুশি। তবে হ্যাঁ, চিংড়ি মাছে অ্যালার্জি আছে তার। সব ভুললেও এটা ভুলো না কখনো। শনি থেকে মঙ্গলবার পর্যন্ত তিনি সাদা পাঞ্জাবির সাথে কালো শাল পরেন, আর বুধ থেকে শুক্রবার পর্যন্ত কালো পাঞ্জাবির সাথে সাদা শাল পরেন। এটা তার পোশাকের সূচি। গোসলের আগে খাটের উপর তার জন্য পোশাক বের করে রাখতে হয়। এই দিক ওই দিক হলে চটে যান তিনি। সবসময় ঘর গোছানো পরিপাটি করে রাখতে হয়। এলোমেলো একদম পছন্দ করেন না তিনি। আর বাকি রইল রাতের খাবার, সেটা বাড়ির কারোর সাথেই খান না তিনি। বাইরে থাকেন, খাবেন কি করে? তার জন্য আলাদা করে খাবার সাজিয়ে রেখে যেতে হয়। এদিকে আবার ঠান্ডা খাবার খেতে পারেন না, গরম করে দিতে হয়। ঘুমানোর পর একটা বাড়তি আওয়াজও পর্যন্ত হয় না তার। এসব মাথায় রেখো। এতদিন বৃথা সামলেছি এইসব দায়িত্ব। ভাবিনি কখনো এই দায়িত্ব থেকে অব্যাহতি পাবো, কিন্তু দেখো পেয়ে গেলাম। আজ থেকে সব দায়িত্ব তোমার। ঠিকঠাকভাবে সামনে রেখো তাকে। বিরতিহীন সব কথাগুলো বলল বালা। শ্যামা আশ্চর্য নিগুড় চোখে চেয়ে আছে। শ্যামার চাহনি দেখে ওর চোখে চোখ রাখলো বালা। চোখ টলমল করছে পানিতে, গলা কাঁপছে। কম্পিত আহত স্বরে বলল, কি দেখছো? শ্যামা নির্বিকার জবাব দিল, জানি না, কিন্তু তোমার উপর চোখ আটকে যাচ্ছে বারবার। হাসলো বালা। প্রশ্ন করল, সৌন্দর্যে? উত্তর করলো না শ্যামা। সে একইভাবে চেয়ে আছে। বালা আবারও আহত স্বরে বলল, বাইরের সৌন্দর্য দেখলে অথচ ভেতরের কষ্টটা দেখলে না। তুমিও কিন্তু কম সুন্দর নাও। তোমার মতো শ্যাম কন্যা সৌন্দর্য আজ ভাগ্যের এমন হবে জানলে আগেই আল্লাহর কাছে একটু কম সৌন্দর্য আর প্রসন্ন ভাগ চেয়ে নিতাম। সৌন্দর্য দিয়ে কি হয় যদি নসিব সুন্দর না হয়? আমার এই সৌন্দর্য দিয়ে কি হলো বলো তো? যা চাইলাম, যাকে চাইলাম সে তো হলো না আমার। সে কখনো আকৃষ্ট হলো না আমার সৌন্দর্যে। শ্যামা এবার নড়ে উঠল। বুকটা কেমন ধক করে উঠল। আন্দাজ করলো কিছু একটা। সে সহসা বালার হাত দুটো আঁকড়ে ধরল। শ্যামার ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠল বালা। শ্যামা অনুভব করলো বালার শরীরে তাপমাত্রা। প্রচণ্ড গরম হয়ে আছে ওর হাত দুটো। শ্যামা তাৎক্ষণিক ওর কপালে আর গলায় হাত ছোঁয়ালো। উদ্বিগ্ন স্বরে বলল, তোমার তো জ্বরে গা পড়ে যাচ্ছে বালা। হায় আল্লাহ, তুমি বলনি কেন? এতটা জ্বর এসেছে, তোমার ওষুধ খাওনি? দেখি দেখি, তুমি এখানে বসো, আমি ওষুধ দিচ্ছি তোমায়। বলেই বসা থেকে উঠল শ্যামা। তড়িঘড়ি করে পা বাড়ালো। ওর জ্বরের সময় কিছু ওষুধ এনে দেওয়া হয়েছিল ওকে। জ্বর ঠিক হওয়ায় সেগুলো আর কাজে আসেনি। শ্যামা পা বাড়ানোর আগে বালা ওর হাত ধরল পেছন থেকে। আধো ভেজা চোখে চেয়ে নিভু স্বরে বলল, ওষুধ দিতে হবে না, জ্বর এমনিতেই সেরে যাবে। তুমি একটু বসো আমার কাছে, তোমায় একটু ভালো করে দেখি। তুমি তো বললে যে তুমি আমার বয়সী, তাহলে তো তুমি আমার বোনের মতো। আমাকে একটু জড়িয়ে ধরবে? জানো, আমার না খুব কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। কাউকে বলতেও বোঝাতে পারছি না আমি যে আমার কতটা কষ্ট হচ্ছে। আমাকে বোঝার মতো কেউ নেই। আমি কাকে বলবো আমার কষ্ট? আমি যে শেষ হয়ে যাচ্ছি। তুমি একটু থাকো আমার কাছে, তোমাকে দেখে ভালো লাগছে। শ্যামা আচমকা জড়িয়ে ধরল বালাকে। নিজের বুকেও কষ্ট অনুভব হচ্ছে ওর। একেবারে এশার আজানের পর বাড়ি ফেরে সংগ্রাম। চারিদিক ঘুটঘুটে অন্ধকার হলেও জমিদার বাড়ি বরাবরের মতো আলোক সজ্জায় আলোকিত। দিন রাতের পার্থক্য বোঝার উপায় নেই বাড়ির ভেতর থেকে। সারাদিন বাড়ি ফেরেনি, বাইরেও খাওয়া হয়নি তেমন কিছু। ক্লান্ত হয়ে আছে পুরো শরীর। সংগ্রাম কোনো রকম ধীর গতিতে পা দুটোকে টেনে টুনে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। রাতের খাওয়া শেষ হয়েছে সবার। নিচে কেউ নেই, যে যার ঘরে আছে।
সংগ্রাম গায়ের চাদর খুলতে খুলতে দরজা ঠেলে ঘরে ঢোকে। সামনে খাটের উপর নজর যেতেই আটকে ওঠে। খাটের উপর শ্যামা নেই। সংগ্রাম চঞ্চল চোখে এদিক ওদিক চোখ ঘোরায়। ঘরের কোথাও নেই শ্যামা, গোসলখানাতেও নেই। খাটের পাশে টেবিলের দুটো খাবারের প্লেট ঢেকে রাখা। সংগ্রাম ঢোক গিলে দ্রুত বারান্দার দিকে এগোয়। আবছা অন্ধকার বারান্দায়, সেখানেও শ্যামা নেই। শীত পড়ছে, নিচ থেকে ঝিঝি পোকার হাঁক ডাক ভেসে আসছে। সংগ্রাম ভরকে যায় এবার, বুকটা ছ্যাদ করে ওঠে। ঘরের কোথাও নেই শ্যামা। সংগ্রাম তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে আতিয়া বেগমের ঘরের দিকে এগোয়। তার ঘরের দরজা চাপানো ছিল। সংগ্রাম দরজা হালকা ফাঁক করে উকি দেয়। ঘরের ভেতর উল্টো পিঠ ফিরে শুয়ে আছেন আতিয়া বেগম, ঘুমিয়েছেন হয়তো। এখানেও শ্যামা নেই। ভয় বাড়ে সংগ্রামের। সে সমস্ত ক্লান্তি ভুলে দ্রুত শবনমের ঘরের দিকে এগোয়। ওর ঘরের দরজা ভেতর থেকে লাগানো। জুনাইদ বাড়িতে আছে, তার মানে এখানেও নেই শ্যামা। পুরো শুনশান অন্দরে ধূপধাপ পা ফেলে মুহূর্তেই সবখানে খোঁজা শেষ শ্যামাকে। রান্নাঘর, বসার ঘর, কোথাও নেই শ্যামা। সংগ্রাম শুকনো ঢোক গিলে গলা ভেজানোর চেষ্টা করে। কপাল ও নাকের ডগায় ঘাম জমেছে বিন্দু বিন্দু। শরীর বেয়ে শিরশির করে ঘাম গড়িয়ে পড়ছে এই ঠান্ডাতেও। হাঁসফাঁস করছে সে। এক হাতে কোমরে রেখে আরেক হাত দিয়ে নিজের ঘাড় চেপে ধরল সংগ্রাম। জোরে জোরে শ্বাস টানল। কিছু একটা ভেবে আবারও দ্রুত উঠল উপরে। সব ঘর খোঁজা শেষ, বালার ঘর বাকি। সংগ্রাম এবার থামলো বালার ঘরের সামনে। দরজা চাপানো। কাপা হাতে হালকা চাপ দিয়ে ফাঁক করলো দরজাটা। অমনি শিথিল হয়ে আসলো পুরো শরীর। চোখ বন্ধ করে বুকে হাত রেখে লম্বা শ্বাস টানলো সংগ্রাম। দরজা বরাবর সোজা খাটের উপর পেছন দিকে হেলান দিয়ে আধশোয়া হয়ে শুয়ে আছে শ্যামা। চোখ দুটো বন্ধ, ঘুমিয়ে পড়েছে হয়তো। বালা কম্বল মুড়ি দিয়ে গুটিসুটি হয়ে শুয়ে আছে। শ্যামার এক হাত বালার মাথায়, বালার কপালে জ্বরের পট্টি। সংগ্রাম নিঃশব্দে পা ফেলে ধীরে ধীরে এগিয়ে যায় খাটের দিকে। দুই রমণীর গরম নিঃশ্বাসে গুমোট হয়ে আছে পুরো ঘর। সংগ্রাম খাটের পাশে দাঁড়িয়ে শ্যামার ঘুমন্ত মুখশ্রীর পানি স্থির দৃষ্টিতে চেয়ে থাকলো কিছুক্ষণ। চোখ ফিরিয়ে বালার দিকে তাকালো। জ্বর এসেছে মেয়েটার। দুদিন ধরে সংগ্রামের চোখের সামনে পড়েনি বালা। সংগ্রামও নিজ থেকে কোনো প্রকার খোঁজ নেয়নি একবারও। জ্বরের ঘোরে ভারী ভারী শ্বাস ফেলছে মেয়েটা। মুখটা কেমন মলিন দেখাচ্ছে। সংগ্রাম পেছনে হাত গুটিয়ে কিছু মুহূর্ত চেয়ে থাকলো। খাটের পাশে টেবিলের দিকে নজর পড়ল এবার। এখানেও দুটো প্লেটে খাবার ঢেকে রাখা। তার মানে দুজনের কেউই এখনো খাবার খায়নি। শ্যামার দিকে আবারও দৃষ্টি ফেরালো সংগ্রাম। অতঃপর দীর্ঘ শ্বাস ফেলে মৃদু স্বরে ডাকলো, শ্যামা, এই শ্যামা, ওঠো। নড়ে উঠল শ্যামা। পিটপিট করে চোখ খুলল। ঝাপসা নিভু চোখের সামনে সংগ্রামকে দেখে অপ্রস্তুত হয়ে তৎক্ষণাৎ উঠে বসলো। নিজের দিকে একবার চেয়ে পাশেই চোখ ফেরালো বালার দিকে। বিভোর হয়ে ঘুমিয়ে আছেও। শ্যামা হাত বাড়িয়ে কপাল থেকে জ্বর পট্টি নামিয়ে হাত ছোয়ালো ওর কপালে। জ্বর নেমেছে একটু, আগের তুলনায় শরীরের তাপমাত্রা কম। শ্যামা নিশ্চিন্ত হয়ে তপ্ত শ্বাস ফেলল। এবার চোখ ফেরালো সংগ্রামের দিকে। সংগ্রাম ভ্রু উঁচু করে তাকিয়েছিল বালার দিকে। শ্যামা চোখ ফেরাতেই সেও তাকালো শ্যামার দিকে। চোখাচোখি হলো দুজনের। বরাবরের মতো সংগ্রামের তীক্ষ্ণ নীরের দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না শ্যামা। চোখ সরিয়ে নিল সে। স্বাভাবিক কণ্ঠে শুধালো, আপনি এখানে? ঘরে ছিল না কেন? এখানে না থেকে ওকে নিয়ে নিজের ঘরেও থাকতে পারতে। জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম তোমাকে না পেয়ে। খানিক কাতর শোনালো সংগ্রামের কথাগুলো। চোখ তুলল শ্যামা। প্রশ্ন করল, আপনি ভয়ও পান? পল্লব ঝাপটে কথা ঘোরালো সংগ্রাম। খাওনি এখনো? না। বালা খেয়েছে? না, ঘরে চলো। আমি এখানেই থাকবো। তাৎক্ষণিক জবাবে দৃষ্টি নিরেট করল সংগ্রাম। কণ্ঠে গভীরতা টেনে বলল, দেখো কথা বাড়িও না, ক্লান্ত লাগছে আমার, আর ভীষণ খিদেও পেয়েছে। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। একটু সময় আমার কাছে থেকে আবার চলে এসো, বাধা দেব না। দৃষ্টি শীতল হলো শ্যামার। কণ্ঠ খাদে নামিয়ে বলল, পোশাক বের করা আছে আপনার, আপনি ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে নিন, আমি আসছি।
শ্যামার কথার বিপরীতে আর কথা বাড়ালো না সংগ্রাম। এক মুহূর্ত অপেক্ষা না করে বেরিয়ে আসলো ঘর থেকে। সংগ্রাম বের হতেই পিটপিট করে চোখ খুলল বালা। গরম নোনতা জল গড়ালো চোখের কার্নিশ বেয়ে। মুহূর্তেই মুছে ফেললো সেটা। ধীরে ধীরে উঠে বসলো। শ্যামা চোখ ফিরিয়ে বালার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, উঠে পড়েছো? খিদে পেয়েছে না? খাওনি তো, আমি খাইয়ে দিই। দাও। নরম কণ্ঠে উত্তর করলো বালা। শ্যামা মুচকি হাসলো। হাত ধুয়ে কয়েক লোকমা খাইয়ে দিল বালাকে। দু একবার খেয়ে নাক শিখে তুলল বালা। জ্বরের জন্য স্বাদ লাগছে না মুখে, তেতো লাগছে সব কিছু। আর খেতে পারলো না। হাত দিয়ে ইশারা করলো সে আর খাবে না। শ্যামাও জোর করলো না। হাত ধুয়ে যত্ন সহকারে মুখ মুছিয়ে দিল বালার। মোলায়েম কণ্ঠে বলল, তুমি শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তার আর প্রয়োজন হবে না। এত যত্ন করে কি হবে? তোমার স্বামী ডেকে গেল তো তোমায়। যাও তার কাছে। আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি ঠিক আছি। অপ্রস্তুত হয়ে পড়ল বালা। হাসার চেষ্টা করে বলল, তুমি ঘুমাও, তারপর যাচ্ছি। হুম, এক্ষুনি যাও। আর হ্যাঁ, আর আসতে হবে না তোমায়। তুমি যাও, আমি দরজা লাগিয়ে ঘুমাবো। শ্যামা কথা বাড়ালো না। খানিক চেয়ে থেকে নামলো খাট থেকে। দরজা পর্যন্ত এগোতেই পিছু পিছু আসলো বালা। শ্যামা দরজার চৌকাঠ পেরোতে খট করে দরজা লাগিয়ে দিল সে। চমকে উঠে পেছন ফিরল শ্যামা। বালা দরজা লাগিয়ে ছুটে এসে আছড়ে পড়ল খাটের উপর। বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। দম আটকে আসছে ওর, গলায় শ্বাস রুদ্ধ হয়ে আসছে। ওর ফোপানোর শব্দ দরজা পেরিয়ে পৌঁছে গেল বাইরে থাকা শ্যামার কানে। চোখ মুখ স্থির হলো শ্যামার। হাত পা শিরশির করে উঠল। খানিক ওভাবে দাঁড়িয়ে রইল সে। তারপর পা বাড়ালো নিজের ঘরের দিকে। সংগ্রাম হাত মুখ ধুয়ে পোশাক পরিবর্তন করে বসে আছে খাটের উপর। শ্যামা ঘরে ঢুকতেই একটা তীব্র ঝাঁঝালো গন্ধ নাকে বিঁধল। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল সে। অনুভব করলো সেই আধো পরিচিত আতরের গন্ধটাকে। খানিক সময় দাঁড়িয়ে রইল সেভাবেই। অতঃপর ভেতরে ঢুকলো। শ্যামা ঢুকতেই সংগ্রাম তাকালো ওর দিকে। কপাল কুঁচকে শক্ত গলায় প্রশ্ন করলো, সকাল থেকে খাওনি? না। সাবলীলভাবে উত্তর করলো শ্যামা। সংগ্রাম হতাশ শ্বাস ফেললো। পা টলছে শ্যামার। সারাদিন না খেলে যা হয় আর কি। সংগ্রাম লক্ষ্য করে মিহিস্বরে ডাকলো, এদিকে এসো। এগিয়ে গেল শ্যামা। সংগ্রাম খাবারের প্লেট হাতে তুলতেই শ্যামা বলে উঠল, দিন গরম করে আনছি, এগুলো ঠান্ডা হয়ে গেছে। শুনলাম ঠান্ডা খাবার খেতে পারেন না আপনি। চোখ তুলল সংগ্রাম। নির্বিকার ভঙ্গিতে বলল, দরকার হবে না, খেতে পারবো। বসো তুমি, হা করো। বলতে বলতে এক লোকমা ভাত ধরল শ্যামার মুখে। মুখ ফিরিয়ে নিল শ্যামা। তপ্ত স্বরে বলল, আমার খিদে নেই, আপনি খান। সকাল থেকে খাওনি কিছু, খেতে নেই কেন? যেতে গেছে আমার উপর, আমাকে টপকাতে চাইছ? আপনাকে টপকানোর মতো শক্তি বা সাহস কোনোটাই আমার নেই। তাহলে যা বলছি তাই শোনো, চুপচাপ খেয়ে নাও। বেশি কথা বলতে ভালো লাগছে না আমার। খাবো না আমি। এবার চোয়াল শক্ত হয়ে আসলো সংগ্রামের। চোখ মুখ শক্ত করে নীরের দৃষ্টি নিক্ষেপ করলো সে। শ্যামার শুকনো মুখের পানি চেয়ে দৃষ্টি শীতল হলো আপনা আপনি। আহত গলায় প্রশ্ন শুনল, তুমি কি এই সম্পর্কে থাকতে চাইছো না শ্যামা? আমি কি কোনোভাবে জোর করছি তোমায়? আকস্মাৎ সংগ্রামের দিকে কম্পিত দৃষ্টি ফেরালো শ্যামা। কেঁপে উঠল ওর পল্লবদ্বয়। সংগ্রাম কোমল নেত্রে চেয়ে আছে উত্তরের অপেক্ষায়। উত্তর করল না শ্যামা। চোখ ফিরিয়ে নিল কয়েক মুহূর্ত পর। সংগ্রাম তবু স্থির দৃষ্টিতে বেশ কয়েক মুহূর্ত অপেক্ষা করল উত্তরের। শেষমেশ উত্তর না পেয়ে তপ্ত শ্বাস ফেলল। হাত থেকে খাবারের প্লেট নামিয়ে হাত ধুয়ে নিল। না তাকিয়ে গম্ভীর স্বরে বলল, সরো, ঘুমাবো আমি। তাৎক্ষণিক চাইল শ্যামা। নরম কণ্ঠে বলল, খাবেন না? খেতে নেই। কিন্তু আমার খিদে পেয়েছে, সকাল থেকে খাইনি আমি। খেয়ে নাও। কে বাধা দিচ্ছে তোমায়? উঠুন আপনি, আপনিও তো কিছু খাননি, একসাথে খাবো। উঠল না সংগ্রাম। পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করলো। শ্যামাও জোর করলো না। গুটিসুটি হয়ে বসে কোমল নেত্রে চেয়ে রইল। খানিক বাদ আবার ডাকলো, কি হলো, উঠুন। এবার উঠল সংগ্রাম। চোখ ফিরিয়ে বসলো। তাকালো না। বাঁকা চোখে একবার লক্ষ্য করলো শ্যামার চাহনি। একই থালায় একটু খেয়ে নিল দুজনে। জমিদার বাড়িতে স্বামী স্ত্রী একই থালায় খাওয়ার একটা রীতি আছে। শবনম বলেছিল শ্যামাকে। তাই আর বাদ সাধল না শ্যামা। খেয়ে দিয়ে নিজের স্থানে খাটের একপাশে গিয়ে বসলো সে। আচমকা প্রশ্ন করলো, সারাদিন কোথায় ছিলেন আজ? সংগ্রাম তাৎক্ষণিক চেয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল,
অধিকার দেখিয়ে প্রশ্নটা করলে? কেন? অধিকার ব্যতীত প্রশ্ন করতে পারি না? আপনাকে প্রশ্ন করার অধিকার নেই আমার? আছে তো, সব থেকে বেশি অধিকার আছে তোমার। এইভাবে মাঝে মাঝে একটু অধিকার দেখিও, তাহলে ভালো লাগবে আমার। খানিক চুপ থেকে শ্যামার কোলে মাথা রাখলো, শাড়ির ভাঁজে মুখ গুজে শ্বাস টেনে আবারও বলল, সকালের মতো একটু হাত বলে দাও মাথায়, বলছি সবটা। এক মুহূর্তে আর অস্বস্তি হলো না শ্যামার। হালাল পুরুষের স্পর্শে এখন আর অস্বস্তি হওয়ার কথাও নয়। শ্যামা হাত রাখলো শ্যামার মাথায়, মুচকি হাসলো সংগ্রাম। খানিক বাদ বলল, তোমার আপার গ্রামে গেছিলাম, তাই সারাদিন বাড়িতে আসতে পারিনি। শ্যামার কষ্ট পুনরায় জেঁকে উঠল, চোখ বন্ধ করে কম্পিত স্বরে শুধালো, কেমন আছে আপা? চিন্তা করো না, ও সুস্থ আছে এখন। তোমার আম্মাও ঠিক আছে। নতুন জামাই হিসেবে আমাকে বেশ পছন্দ করেছেন তিনি। আম্মাকে বলেছেন সবটা? হুম। আসতে চাইলো না? দুটানা ছিলেন তিনি। তোমার আপার কাছে থাকাটাও প্রয়োজন, তাই তোমার দায়িত্ব আমার হাতে সঁপে দিল। কি বললো জানো? কি?